প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটা নিউজের প্রতিদিনের আয়োজন পলিটিক্স প্লাস দেখার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে অনেক দিন ধরে আলোচনা, বিশেষ করে হলিয়াটাজানের পর থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের একদম সাঁড়াশি অভিযান, এবং আমরা দেখেছি এই পর্যন্ত পত্রিকার হিসেবে 32টি স্থানে অভিযান চালিয়ে মারা গেছে মোট 89 জন। সর্বশেষ রাজশাহীর গহীনচর, মানে যেখানে সব কিছু পার হওয়ার পরেও 2.5 কিলোমিটার হেঁটে যেতে হয়, তেমন একটি চরে একটি অভিযানে 3 জঙ্গি মারা গেছে। তার মানে সরকার চেষ্টা করছে, কিন্তু তারপরেও কিন্তু জঙ্গিরা থেমে নেই, এবং তারা তাদের মতো করে এটা আরও বিপজ্জনক যে এরকম পদ্মার গহীন চরে বা পার্বত্য এলাকার কোনো গহীন জঙ্গলে যদি এই তৎপরতা চলতে থাকে, তাহলে হঠাৎ হঠাৎ এরকম কোনো একটা বিপজ্জনক ঘটনা হয়তো ঘটে যেতে পারে, সেই আশঙ্কা থেকে। তো সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। দুজন অতিথি আমাদের সাথে যোগ দিয়েছেন। আছেন ডিবিসি নিউজ টিভি চ্যানেলের সম্পাদক জায়েদুল হাসান পিন্টু, এবং আছেন অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটু পিন্টুকে দিয়ে শুরু করব। আজকে একটা খুব বড় অগ্রগতি আছে। ঢাকায় সচিবালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভায় তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা, বহুল আলোচিত 57 ধারা, এটা নিয়ে সাংবাদিকদের হয়রানি সহ সব অনলাইন অ্যাক্টিভিটিদের হয়রানি, নানা রকমের আলোচনা সমালোচনার পর এই ধারাটি বাতিল করে যে নতুন যে আইসিটি, নতুন যে ডিজিটাল নিরাপত্তা আইন হচ্ছে, সেখানে এমন কোনো ধারা থাকবে না বলে সিদ্ধান্ত হয়েছে। এটা নিয়ে আমি একটু প্রিন্টের কাছ থেকে শুনে আমি আমার মূল আলোচনায় যাব। জনাব জায়েদুল হাসান, আপনার কাছ থেকে একটু 57 ধারা নিয়ে আমরা এই টেবিলে এই অনুষ্ঠানে অনেকবার আলোচনা করেছি, ফলে এই অগ্রগতির একটু আমাদের সেই আলোচনার একটু জয়ও বলা যেতে পারে যে 57 ধারা শেষ পর্যন্ত বাতিল হচ্ছে। হয়তো এটা শেষ পর্যন্ত না হওয়া পর্যন্ত আমি এখনো খুশি হতে পারছি না, কারণ এখনো অগ্রগতি বলা যাচ্ছে। আজকে আমি আইনমন্ত্রীর যে বক্তব্য শুনলাম, এই বক্তব্য কিন্তু আমি 2 বছর আগেও শুনেছি যে 57 ধারা আর থাকছে না। তো আজকের এর মধ্যে অনেক অপব্যবহারের, হ্যাঁ সেটা ধরেন চলছে। তো হ্যাঁ, এই আজকে ওনার বক্তব্য যেটা একটু সিগনিফিকেন্ট এই কারণে, দেখেন একটু যদি মনোযোগ দিয়ে শুনি আমরা, উনি বলেছেন যে 57 ধারা সেভাবে থাকছে না। ও তার মানে আবার নতুন বোতলে পুরাতন মদ আসে কিনা সেটা নিয়ে, এটা নিয়ে আশঙ্কাটা রয়ে গেছে। কারণ আমরা যতদূর জানি, উনি যেটা বলেছেন এটা সেভাবে থাকছে না, মানে হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা করতে যাচ্ছে সরকার, সে অ্যাক্টের ভিতরে এটা আপনার ঢুকে যাবে। যেহেতু ওই অ্যাক্টের মধ্যে এটা ঢুকে গেলে আপনার ওই আইসিটি অ্যাক্ট আর থাকবে না, তবে এটা মডিফাইড হয়ে ঢুকবে। সেটা বলছে যে সুরক্ষা যতগুলো আপনার মত প্রকাশের ঢালাও অপব্যবহারের সুযোগ ছিল, যে সেইগুলো আর থাকবে না বলা হচ্ছে। কিন্তু আমি শেষ পর্যন্ত বললাম না, খসড়া যেটা আমরা দেখলাম সেটার মধ্যেও কিন্তু আমার আতঙ্কের জায়গাটা রয়ে গেছে। পুরোটা এখনো আপনার কোনটা মানহানি, কোনটা অশ্লীল, কোনটা আপনার সেই মানদণ্ডটা কে নির্ধারণ করবে, সেটাই তো বড় নিয়ে এখনো যেহেতু আমরা নিশ্চিত না কি করতে যাচ্ছে। যে কারণে বললাম এটা একদম হার্ড কপি না পাওয়া পর্যন্ত, কারণ অনেক সময় দেখা যায় শেষ মুহূর্তে অনেক কিছু চেঞ্জ হয়। কারণ এই আইনটা 2 বছর ধরে আপনার চেঞ্জ করবে বলছে, কিন্তু পারছে না। এখন চূড়ান্ত মতামত দেওয়া হয়েছে, তো শীতকালীন অধিবেশনের সংসদে উঠাবে। তো তখন আমি নিশ্চিত হব যে এই ধারাটা আপনার কিভাবে কোনভাবে সেভাবে থাকছে না, কিন্তু কোনভাবে থাকছে, কারণ এটার অপব্যবহারের সুযোগ আপনার যথেষ্ট আছে। আপনি দেখেন, এটা আমি বলি যে এই 57 ধারাটা ইন্ডিয়ায় হয়েছিল, ইন্ডিয়া আইসিটি অ্যাক্টের 67 ধারায় ছিল, হ্যাঁ না 66 এ। ওই আইনটা যখন চ্যালেঞ্জ হয় ইন্ডিয়ান হাইকোর্টে, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট চমৎকার রায় দিয়েছে, এটা বাতিল করে দিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই ধারার অপব্যবহার হবে না। কোর্ট কমেন্ট করেছে এই জায়গায় চমৎকার, যে এটা আপনি সরকারে আছেন, আপনি কথা দিতেই পারেন হবে না, কিন্তু আপনি কি সারা জীবন আপনি কি পার্মানেন্টলি ক্ষমতায় থাকবেন? সরকার আসবে, সরকার যাবে, আইনটা তো রয়ে যাবে। খারাপ মানুষের প্রকাশের বা বাক স্বাধীনতার পরিপন্থী কোনো কিছু অ্যালাউ করা যাবে না। সেটা শর্ত সাপেক্ষ, তো আমাদের কনস্টিটিউশনের শর্ত সাপেক্ষ আছে। মত প্রকাশের স্বাধীনতা তো নিশ্চিত করা আছে। আমাদের এই কারণেই বলছি যে এই ধারাটা এখানে যে এখন এই খুব সম্ভবত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 19 ধারায় এটা রিপ্লেস হচ্ছে। কিভাবে রিপ্লেস হচ্ছে এটা আমি হাতে না পাওয়া পর্যন্ত অতটা পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি না। জি, আপনাকে ধন্যবাদ জনাব ইশফাক ইলাহি চৌধুরী। আমরা আমাদের আজকের মূল আলোচনায় আসি যে পদ্মার চরের যে একটু দেখে একটু ভয় লেগেছে আমার, যে নদী পার হওয়ার পরে সব যানবাহন শেষ করার পরে 2.5 কিলোমিটার হেঁটে যেতে এমন একটি জায়গা, এবং যেটা আবার
সীমান্তের খুব কাছাকাছি, সীমান্ত থেকে বোধহয় 3-4 কিলোমিটার ইয়েতে, এবং ওই এলাকায় আশেপাশে ওই বাড়ি ছাড়া আর কোনো বাড়ি ছিল না, এমন একটি বাড়িকে তারা বেছে নিয়েছে। এখন আমরা রাজশাহীটা গেল, কিন্তু দেখে শঙ্কা লাগে যে এরকম আরও কোথাও আছে কিনা, বা আমরা হতে কতটা পারে। নিরাপদ হতে পেরেছি। হতে পারে, কারণ তবে একটা জিনিস যে বাংলাদেশে, আমি পরে গুগলে গেলাম, গুগলে গিয়ে দেখলাম যে না, বাংলাদেশে এখনও ইউনো এই যে বিস্তীর্ণ অঞ্চল, আমরা যে জনবসতিহীন অঞ্চল, এটা দেখে অভ্যস্ত নয় বাংলাদেশে আমরা, এখনও তাহলে আছে, মানে আমাদের যে জনসংখ্যার যে চাপ, তো সেখানে এখনো আছে, এত ফাঁকা জায়গা এখনো আছে যে, হ্যাঁ, অনেস্টলি মানে আমার ওই পেপারটা পড়ার সঙ্গে সঙ্গে আমি ওখানে মানে গুগলের জায়গাটা সার্চ করলাম, দেখলাম সত্যি মানে বিরাট বিরাট চরাঞ্চল, এখনো কোনো ঘর বাড়ি নেই। তো সেটা একটা। তবে হ্যাঁ, যেটা আমরা বলছি জঙ্গিবাদ, তো আপনি বলছেন এই যে স্ট্যাটিস্টিক্স দিলেন যে এতজন ইয়ে হয়েছে, এতগুলো মারা গেছে, কিন্তু জঙ্গির উৎপাদন বন্ধের যে প্রক্রিয়া, হ্যাঁ, সেটাই। সেটা কিন্তু আমরা পাইপলাইনটা বন্ধ না হলে তো ওখানে তো আমাদের কোনো সাকসেস স্টোরি নাই। কারণ দেখাই যাচ্ছে যে আমরা মারছি, কিন্তু নতুন নতুন জঙ্গির জন্ম হচ্ছে। এগুলোর জন্য যে আমাদের শিক্ষার ক্ষেত্রে, সামাজিক আন্দোলনের ক্ষেত্রে, ধর্মীয় উপাসনালয়গুলো যারা পরিচালনা করছেন, শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসার শিক্ষা বলুন আর মূল স্তরের শিক্ষা বলুন, সেগুলো যারা ব্যবস্থাপনায় যারা আছেন, সেগুলোর মধ্যে যে আমরা বারবার বলে আসছি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এমনকি আপনাদের মিডিয়াতে বা রাস্তাঘাটে বিলবোর্ডের মাধ্যমে, প্রেক্ষাগৃহে, সেগুলো কিন্তু হচ্ছে না। আমরা হার্ড অপশনসটা বেছে নিচ্ছি বারবার, হার্ড অপশনস। আমরা ফোর্স বাড়িয়েছি, র্যাব আছে, কাউন্টার টেরোরিজম ফোর্স আছে, এইরকম, এবং সেগুলো এখন ডিভিশন ওয়াইজ, এখন হয়তো স্পেশাল স্কোয়াডস আপনার জেলা ওয়াইজ হবে। হিউজ এক্সপেন্সেস, কিন্তু এর থেকে অনেক কম খরচে, যেখানে যে মূল বলে না যে চিকিৎসার ওষুধের থেকে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, কিন্তু প্রিভেন্টিভ মেজার্সগুলো যেগুলো, সেখানে কিন্তু আমাদের সাকসেস রেট হয়তো অতটুকু হচ্ছে না, সেই জন্য এটা হচ্ছে। আর আরেকটা জিনিস আপনি জানেন, বিশ্বব্যাপী আইএস আল কায়দা এগুলো মার খাওয়ার ফলে তারা তো এখন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এবং তারা বলেছে যে এখন আর মধ্যপ্রাচ্যে হিজরত করারও দরকার নাই, সিরিয়ায় আসা দরকার, সেখানে বসে করো, হ্যাঁ, গড়ে গড়ে দূর। তো স্ট্র্যাটেজিটা বদল হয়েছে, অ্যান্ড দ্যাট হ্যাজ মেড আমাদের এই কাজটাকে আরও ডিফিকাল্ট করে দিয়েছে। আমরা এখন পিন পয়েন্ট করতে পারবো না যে এই দিজ আর আওয়ার পসিবল টার্গেটস, এনিবডি ক্যান বি পসিবল টার্গেটস। ধরেন ওই যে এখনও আমি মানে হতাশ নই, কিন্তু তারপরেও তো একটা খবর আসছে, ওই পাশেই নওগাঁনা কোথায় যেন একজন ধর্মযাজক, খ্রিস্টান ধর্মযাজক এবং তার অ্যাসিস্ট্যান্ট বোধহয়, দুইজন মিসিং ফর দ্য লাস্ট 2 days। এখন এগুলো যদি ওই জঙ্গি পরে যদি জানা যায়, এগুলো তো ব্যাড নিউজ ফর বাংলাদেশ। আপনার হোলি আর্টিজানটাই দেখেন যে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের ভাবমূর্তিকে কি ভীষণভাবে ক্ষতি করেছে ওই 4-5টা ছেলে। ইউসি, আমাদের বিদেশিরা চলে গেছে, অনেক চলে গেছে, ঘর বাড়ি খালি, গুলশান দেখেন আপনার কি অবস্থা হয়েছে। তো এরকম ধরনের আরও ঘটনা উদাহরণস্থ যদি ঘটে, দ্যাট উইল ভেরি ব্যাড নিউজ ফর বাংলাদেশ। তবে ভালো আসার কথা যে আমাদের যেসব বাহিনীর পিছনে আমরা খরচ করছি, তারা তাদের কর্মদক্ষতা দেখাচ্ছে, কিন্তু তাতে সন্তুষ্টি লাভ করার কোনো কারণ নেই। কারণ আমাদের মূল যে চেতনা, যেখানে আমাদের এগুলোর প্রোডাকশন, ইউথ ফোর্সটাকে এভাবে নষ্ট হচ্ছে, সেখানে বলতে আরেকটা জিনিস আমি একটু বলে নিই। এই যে এখন আবার কিন্তু ট্রায়াল শুরু হয়েছে, প্রায়ই আমি দেখছি অমুককে 7 বছর, অমুককে 20 বছর, অমুককে 10 বছর। কিন্তু আমরা কি চিন্তা করছি ওরা একদিন ফিরে আসবে? এই যে 6 বছর 7 বছর সে জেলে থাকবে, যদি তাকে প্রপারলি প্রশিক্ষণ না দেওয়া হয় এবং সে যদি সুনাগরিক হয়ে ফিরে না, এবং 6-7 বছরের যে মামলা, সেগুলো কিন্তু 1-2 বছর পরে মুক্তি পেয়ে যাবে, কিন্তু তারা তো অ্যারেস্টের দিন থেকে তাদের সাজা শুরু হবে। এই যে প্রিজন টার্মে তো তারা আরো হার্ডকোর হয়ে গেছে, তাদের আরো বেশি তাদের এবং তারপরে সমাজে এসে তারা যদি চায়ও, তারা তো রিহেবিলিটেট হতে পারবে না, কেউ তাকে চাকরি দিবে না, কেউ তাকে অ্যাকসেপ্ট করবে না, গ্রামে সে ফিরে যেতে পারবে না, সে বাধ্য হয়ে আবার এরকম বাধ্য হয়ে থাকে। আমাদের কিন্তু এই পিরিয়ডগুলোর মধ্যে ওরা যে জেলে ছিল, এটা নিয়ে অনেক কথা বলেছি, এই পিরিয়ডগুলোর মধ্যে তাদেরকে রিহ্যাবিলিটেট করার, অন্তত যারা হার্ডকোর নয়, যে হার্ডকোর যেগুলো, সেগুলোকে তো সমাজে ছাড়া কঠিন, দে উইল নট চেঞ্জ, এবং তাদেরকে কোনোভাবে প্রিভেন্টিভ ডিটেনশন করে কোথাও না কোথাও রাখতে হবে। কিন্তু যারা ঘটনাপ্রায় পড়ে গেছে, তাদেরকে রিহ্যাবিলিটেট করা কোনো একটা এবং ওয়াচে রাখা, এগুলো খুব ইম্পর্টেন্ট। আদারওয়াইজ they will go back to what they were.
জনাব জাহিদুল হাসান পিন্টু, জনাব ইশফাকুল চৌধুরী যেটা বললেন যে আমরা জঙ্গি হয়ে যাওয়ার পরে তখন পুলিশ, র্যাব, সোয়াত ইত্যাদি নিয়ে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু আসল যে আদর্শিক জায়গাটাতে লড়াই করা দরকার, এটা তো আসলে জঙ্গি সমস্যাটা যতটা না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তার চেয়ে অনেক বেশি সংস্কৃতি মন্ত্রণালয়ের বা শিক্ষা মন্ত্রণালয়ের হতে পারতো। তারা এই কর্মসূচি দিয়ে সাধারণ মানুষকে বা মাদ্রাসায় কি হয়, যেটা সাধারণভাবে গালি না দিয়ে যে আসলে কি হয়, তারাও তো আমাদেরই শিশু, সেই জায়গাটা থেকে আমরা একটু কম নজর দিচ্ছি। যদি বাস্তবিক বিষয়গুলো দেখি, আমার মনে হচ্ছে নজর দিচ্ছিই না। কারণ দেখেন, একদম যে এই বিষয়গুলো আমাদের সরকার জানে না তা না। ইশফাক আলী চৌধুরী যথার্থ বলছেন যে আপনার এই যে আপনার হার্ড অ্যাকশনে আমরা যাচ্ছি, সফট যেই অ্যাকশনগুলো নেওয়ার কথা মিনিমামগুলো আমরা নিইনি। 2-4 বার আমরা কথা বলেছি, সরকার বলেছে, 2-4টা সেমিনার হয়েছে, 2-4টা র্যালি হয়েছে, তারপরে আপনার যে 1 লক্ষ আলেমের ফতোয়া দেখেন কেউ জানেও না, প্রচারও নাই। হ্যাঁ, এগুলি কিন্তু কাজে লাগতো। আমার যদ্দূর মনে পড়ে এই ধরনের সিদ্ধান্ত সরকার আপনার আজকে না, জঙ্গি প্রতিরোধ কমিটি যেটা সরকারের আছে আপনার মোটামুটি ধরেন 17টা সংস্থার সমন্বয়ে, হ্যাঁ, ক্যাবিনেট মিনিস্টার সেটার নেতৃত্ব দিচ্ছে, হোম মিনিস্টার সেটার মেম্বার, মানে 10 জন মন্ত্রী আছেন ওটার মধ্যে। ওই কমিটি 2-3 বছর, খুব সম্ভবত 2014-এ আপনি যেই কথাগুলো বললেন এখন উনি, যে শিক্ষা মন্ত্রণালয়ের কাজ কি, সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজ, ধর্ম মন্ত্রণালয় কি করবে, মাদ্রাসার মনিটরিং কি হবে, তারপরে আপনার গণমাধ্যমের কথা বললেন, গণমাধ্যমে আপনার জঙ্গিবাদ বিরোধী প্রচারণা কিভাবে হবে, এই সমস্ত গাইডলাইন তৈরি করার জন্য ওই কমিটির দায়িত্ব দিয়ে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু এরপরে আর ওইটার ফলো আগায়নি। ইভেন ওই তাদেরকে যে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয় না মিনিস্ট্রির মিটিংগুলোতে, সেই প্রতিবেদনও আপনার সংস্থাগুলো দেয়নি। সো এটা একটা হলো সমস্যাটা এই জায়গায় আপনার, যে ওই আমাদের আমলাতন্ত্রের ভিতরে যে ওই মানসিকতাটা রয়ে গেছে, এইটাই সেটার আপনার প্রমাণ। কারণ আপনি দেখেন এখন যেটা হচ্ছে, এটা একদম সহজ, মানে গ্রামের বাংলায় বললে আপনার ওই যে ধরতক্তা মারো পেরেকের একটা মতো কথা আছে না, যে এখন ওখানে খবর পাইছে ওখানে গিয়ে আপনার অ্যাকশনে গেলাম, এইটা হলো গিয়ে হচ্ছে, এইটাই সাকসেস, এই রেটটা, এটাই সাকসেস রেট আপনার যে 89 জন বলছেন। খুব ভালো। হ্যাঁ, এইটা হচ্ছে দেখেন, এইটাও হয়েছে কখন, এটা হয়েছে আপনার হোলিয়ার্টিজানের পরে। হ্যাঁ, এর আগ পর্যন্ত কিন্তু আমরা এটা স্বীকারই করতাম না যে এই সমস্যাটা এত বড় একটা সমস্যা বা এটা আমাদের জাতীয় সমস্যা। হ্যাঁ, হোলিয়ার্টিজানটা আমাদেরকে এটা সরকারকে বাধ্য করেছে, ধাক্কা দিয়েছে একদম, হ্যাঁ, যে না এটা আপনার এই যে জিরো টলারেন্স আমরা যেটা বলি সরকারের, হ্যাঁ, সরকারের জিরো টলারেন্স আছে পলিটিক্যালি, অ্যাডমিনিস্ট্রেটিভতে কিন্তু আপনার দেখেন শুধুমাত্র ওই যে এই পুলিশ, বিডিআর, র্যাব বা সেনাবাহিনীর অভিযান, বাকি এই যে আপনি যেটা উনি বললেন 10 জনকে মারবেন 20 জন জন্ম নিবে, তো এই জায়গাটা আপনার সমাজে যদি জঙ্গিবাদ সৃষ্টির উপাদানগুলো বিদ্যমান থাকে, আপনি কিন্তু এটা কোনোভাবেই ঠেকাতে পারবেন না। তো আপনি 10 জন, 20 জন, 50 জন মারবেন বা তারা সুইসাইড করবে। হ্যাঁ, না, একটা জিনিস যেমন এই অভিযানগুলোর সময় প্রায়শই আমরা দেখি যে তারা এত ডেসপারেট থাকে, তারা মানে আত্মসমর্পণের কথা ভাবে না বেশিরভাগ। তারা তো যে ওই নিয়ে আসে, ওই শপথ নিয়েই আসে। হ্যাঁ, মানে ডেসপারেটনেস। এখন ধরেন এটা বলছেন আপনার হার্ডকোর যারা হয়ে গেছে, কিন্তু যারা পাইপলাইনে আছে হচ্ছে, সেটাই তো। হ্যাঁ, বা যারা ভবিষ্যতে হবে, আপনি কিন্তু ভবিষ্যতে না হওয়ার কোনো কর্মসূচি আমরা নিচ্ছি না। এই বিষয়টা প্রশাসনিক না, এই বিষয়টা হলো রাজনৈতিক, সম্পূর্ণই রাজনৈতিক সিদ্ধান্ত হতে হবে। ওই রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে আপনার রাষ্ট্রের দর্শন থাকতে হবে যে আমার দেশে যেন জঙ্গিবাদের জন্ম না হয়। এই জন্ম না হওয়ার জন্য কি কি করতে হবে সেটা আইডেন্টিফাই করতে হবে। সেটা প্রথম ধাক্কায় আপনার হতে হবে আপনার এই ধর্মের সঙ্গে আপনার রাজনীতির সম্পর্কটা কি হবে সেটা নির্ণয় করতে হবে। সেই জায়গায় যদি আপনি খুব নরম থাকেন, তাহলে মানে জঙ্গিবাদ আরো উর্বর হবে। দেখেন, আমি একটা ছোট্ট উদাহরণ দেই, এখনো যদি আপনি ইউটিউবে সার্চ দেন যে ওয়াজের নামে বিভিন্ন যে সমস্ত কথা বলে যাচ্ছে, হ্যাঁ, এই মানুষগুলো ওখানে যা শুনছে, এর মধ্যে যদি এই 1%ও আপনার মোটিভেটেড হয়, কারণ আমি নিজে একসময় এই তাদের জঙ্গিদের কিছু আপনার ওই যে এই হাল আমলের জঙ্গি না, এটা তো 90 জেএমবির আমল, পুরনো জেএমবির আমলের এমন 25-30 জনের আমি তাদের স্বীকারোক্তিগুলো ওই অ্যানালাইসিস করেছিলাম। এর মধ্যে আমি বেশ কয়েকজন পেয়েছি ওই যে ওই রাজাকার সাইদির ওয়াজ শুনে তারা উদ্বুদ্ধ হয়েছে। তার মানে এটা তো একটা ফ্যাক্টর, আরো নানানই থাকতে পারে, এটা তো একটা ফ্যাক্টর। কিন্তু আপনি এখন অবাধে
মানে একদম সারা এখন গ্রামে ইউটিউবে গঞ্জে সার্চ হচ্ছে। দিলেও এরকম হ্যাঁ। বিপজ্জনক তো ওয়াজ পাওয়া যাবে। এটা কি ঠেকানোর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? অথবা আপনি যদি বলেন যে অতি মানে ডাইরেক্টলি ইয়ে না হলেও অতি সম্প্রতি আপনার কি নাম ওনার ওই যে হাটহাজারির শফি হ্যাঁ, উনি বলেছেন যে মোবাইল ফোন নাকি ইহুদিরা চার্জে এবং আমাদের ইয়ে। এখন কথা হলো এইসব জিনিস এখন আপনারাও ন্যাশনাল হেডলাইনে চলে আসে, ইজ দিস সামথিং টু বি, মানে এটা কি প্রচার করার মতো একটা বক্তব্য? কিন্তু এগুলো করা হচ্ছে মানে নানাভাবে। আপনার ওই ইউটিউবের কথা যেখানে বললাম যে সাম্প্রদায়িকতা, উগ্র ধর্মান্ধতা এবং এই জঙ্গি, এগুলো কিন্তু খুব ক্লোজলি রিলেটেড। হ্যাঁ, প্রকাশ্যে যে মূর্তি ভাঙ্গা আমাদের একটা ইসলামী দায়িত্ব, এই মূর্তি ভাঙ্গা ইসলামের দায়িত্ব। এই বাংলা ভাষায় এই ঢাকা, আপনি ইউটিউবে যান আপনি পাবেন মোর দেন ওয়ান। ঢাকার মসজিদে আপনি দুপুরের শুক্রবারে নামাজ পড়তে যান, অনেক মসজিদে আপনি সেটাই আপত্তি আমি করে নিজে পাবেন। যেটা শুনেছি, শুনেন, এটা রেকর্ড করাও আছে। বলতেছে যে এই 71 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে যত আপনার এই মূর্তি হয়েছে সব ভেঙে ফেলতে হবে, মানে এই অপারেজ বাংলা থেকে আরম্ভ করে সব। না, ইভেন ধর্মীয় মূর্তি যে মানে ধরেন গিয়ে বলতে মানে পরিষ্কার বলতেছে যে এই যে তখন এখন দুর্গাপূজার যে মূর্তি এখন যে কি হয় এগুলো তো পাকিস্তানি, আমরা যখন ছোট ছিলাম এগুলো কোনোদিন দেখি নাই যে হিন্দুদের কালী পূজাতে গিয়া মূর্তি ভাঙা বা দুর্গা পূজা, এগুলো মোস্টলি অরক্ষিতই থাকতো ওপেন বাজারের মধ্যে একটা কালীবাড়ি, কিন্তু কেউ কোনোদিন ভাবে না। কিন্তু এখন দেখেন উইথ অল দ্য সিল লোহার ইয়ে থেকে ভেঙে ওগুলা করা হচ্ছে। কারা এগুলো করছে গভীর রাতে? যায় তারা তো অন্যায় ভাবছে না, তারা তো ভাবছে এটাকে না, ধর্মের জন্য ন্যায়। যাচ্ছে, হ্যাঁ, তাদের তো এগুলো শিখাচ্ছে কে? এবং সেগুলো আপনি পরিষ্কার ইউটিউবে সেগুলো আছে, এবং কেউ এগুলো বন্ধ করার জন্য বা কোনো টেকনোলজি, এটা তো পাবলিকলি তারা এই সমাবেশগুলো করছে না, পারমিশন নিয়েই তো করতেছে। আমি বলছি যে এই জায়গাটাও মনিটরিং নেই। আমি বলছি যে তারপরে আপনি যেটা বলেন মসজিদের খুতবা, এই খুতবা এই যে মিশরের যেমন আপনার সরকারিভাবে ঠিক করে দেওয়া হয়েছে খুতবা, কিন্তু বাংলাদেশে কিন্তু খুতবা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে, কিন্তু আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, বাস্তবায়ন হচ্ছে না। এখন বলতে পারেন সরকার এটা কিভাবে বাস্তবায়ন করবে? সরকারের লক্ষ লক্ষ মসজিদে তো সরকারের লোকজন থাকতে পারে না, কারণ ওই অ্যাডমিনিস্ট্রেটিভ বা পুলিশ মিডিয়ার দিয়ে এটা সম্ভব না। কিন্তু সেই জায়গায় রাজনৈতিক দলগুলো তো একটা ভূমিকা রাখতে পারে। মানে রাজনৈতিক দলগুলো তো আপনার ওই থানা, ওয়ার্ড, প্রত্যেক সব জায়গায় আছে, গ্রামে গ্রামে তো নিশ্চয়ই আওয়ামী সব লীগের জায়গায় তো সভা আছে। আপনার এই যে স্থানীয় সরকারও আছে ওয়ার্ড পর্যায়ে। তো এই যে এদেরকে কাজে লাগানো, সেই জায়গাটা আমি দেখতেছি যে খুবই আপনার নাই বললেই চলে। তো যেই কারণে আপনার এই যে আজকে 89 জনের কথা বললেন, এই 89 জনের মেয়েরে খুব না, আত্মতৃপ্তি আপনি পাওয়ার এর আগে আসেন, এর আগের চ্যাপ্টারে যদি আসেন, এই যে এই 2000 বা 2000 থেকে শুরু করে যে 2005 এর মানে শায়েখ রহমান বাংলা ভাইয়ের আমলের ঘটনাগুলি ঘটেছে, আপনি তাদের 5 জনকে ফাঁসিও দিয়ে দিয়েছেন। তো 10 বছর পর তো আবার আরো 50 জন 100 জন, আজকে 89 জনকে মারলেন, 10 বছর পর তো আপনার বাংলাদেশের চেহারাটা কি দাঁড়াবে একটু চিন্তা করেন। এই মৃত্যু বা হত্যাকাণ্ড দিয়ে এটা হবে না। তারপরে যেটা উনি একটা ভালো তুলেছেন, যেটা আপনার এই যে পুনর্বাসনের, দেখেন এই যে এই পুনর্বাসন ওয়ার্ল্ড ওয়াইড এটা নিয়ে চিন্তা করতেছে। এখন বেশি দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে এই যে যারা ফিরে আসতেছে, এই যে বাংলাদেশের কিন্তু তারা বলবে, সরকার বলবে যে আমরা অ্যালার্ট আছি, ঢুকতে দিব না। আচ্ছা, আমরা অ্যালার্ট আছি, আপনাকে ঢুকতে দিব না, আমি কি জানি কে জঙ্গি? না না, আমি তো জঙ্গি মানে ঘোষণা দিয়ে তো ঢুকবো না, হ্যাঁ, আমি তো সাধারণ তাই না? মানুষ ঢুকবো। এই ডাটাগুলো এটা ইন্টারন্যাশনালি হইতে হয়, কিন্তু সবার কাছে তো ওই সেদিন এই যে আপনার এই ব্রিটেন রিপোর্ট করেছে, লন্ডনের পত্রপত্রিকাগুলি, অস্ট্রেলিয়ার পত্রপত্রিকাগুলো এই রিপোর্ট করে যাচ্ছে যে তারা আতঙ্কের মধ্যে আছে, এরা যে ঢুকতেছে। হ্যাঁ, বাংলাদেশ যে এদেরকে ঠেকাবে এই ডাটাও তো নাই, কে জঙ্গি না। তো এখন এরা যদি ঢুকে আবার কি করবে? এখন ওই যে ওই বাণী প্রতি করবে, মানে আসার কথা এখানে আসা বা দুঃখজনক ঘটনা যে আইএসএ যখন মসুল এবং আমি খুব ক্লোজলি ফলো করি, মসুল এবং রাকা, ওরা যখন চারিদিক থেকে ঘেরাও করছে, তো আরব যারা এখন যখন পরাজয় মানে খুব হার্ডকোর কয়েকজন যে তারা মরেই যাবে, তারা তো আর বেরোচ্ছে না, কিন্তু এই যে যখন সিভিলিয়ানরা বেরোচ্ছিল তার মধ্যে থেকে অনেক আইএসও কিন্তু দাড়ি টাড়ি কামায় তারা বেরিয়ে গেছে। তো তারা তো ধরেন আরব, ওরা আবার একজনে আরেকজনকে দেখাই দিচ্ছে, এগুলো একদম ভিডিওতে আছে, একজন দেখাই দিচ্ছে ওই যে ও ছিল আইএস, ও ছিল, ওকে ধরতেছে ওরা, ইরাকিরা ধরতেছে। কিন্তু বিদেশিদের তো কোনো এলিবি নাই, বিদেশিদের জন্য কিন্তু মানে ওইখানেই কোর্ট মার্শাল, বুঝছেন? কারণ এর ফাঁক দিয়েও বেরোতে পারছে, কারণ মরুভূমি তো চারিদিকে।
এর ফাঁক দিয়েও বেরোতে পারবে, এবং বেরিয়ে যদি তারা কোনোভাবে সৌদি আরব বা আসে, সেখানে আবার একটা বাংলাদেশি পাসপোর্ট পাওয়া কোনো কঠিন নয়। রোহিঙ্গারা যদি বাংলাদেশ থেকে ঢাকার মতো বা ঢাকা চট্টগ্রাম থেকে পাসপোর্ট করে যদি তারা সৌদি আরব যেতে পারে, সৌদি আরব থেকে একজন বাঙালি কয়েক মাস নিখোঁজ ছিল, সে ওখান থেকে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আবার আসতে পারে। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম জঙ্গিবাদের বিপদ নিয়ে, যে আসলেই রাজশাহীর ঘটনার পর একটু শঙ্কাটা আরও বাড়লো যে আসলেই আমরা কতটা জিরো টলারেন্স সত্যি, কিন্তু সেটা কতটা তাদের নির্মূল করা গেল বা আদৌ গেল কিনা। কারণ উৎসমুখ যদি আপনি বন্ধ করতে না পারেন, এরকম 89 জন বা 100 জন, 150 জন, 200 জন জঙ্গিকে মেরে সমস্যার সমাধান হয়তো হবে না। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, বিরতির আগে আপনি একটা প্রসঙ্গে রোহিঙ্গাদের কথা বলছিলেন। এইটা নিয়ে আমার আরেকটা নিজের অনেক বড় শঙ্কা, যে ধরেন সংখ্যাটা 10 লাখের মতো রোহিঙ্গা এখন বাংলাদেশে তারা পালিয়ে আছে, এবং এই জাতিগোষ্ঠী বরাবরই নিপীড়িত, এবং নিপীড়িত মানুষের মধ্যে কিন্তু এরকম অন্যায় জড়িয়ে যাওয়াটা খুব সুযোগ, মানে যদি আপনি অন্যায় বলবো না, তার দৃষ্টিতে তো তার ন্যায়, দৃষ্টিতে, হ্যাঁ, তার বেঁচে তার থাকার দৃষ্টিতে সংগ্রাম, তার তার তো পিঠ দেয়ালে ঠেকে আত্মনিয়ন্ত্রণাধিকারের গেছে। সংগ্রাম। এখন কেউ এই যে যারা জঙ্গিবাদে অনুপ্রাণিত করে, তারা কেউ যদি ওখানে গিয়ে একটু আস্তানা কাটতে পারে, তো এটা অনেক বড় বিপদ হইতে পারে। এটা একটা একদম আমাদের প্রথম দিক থেকে এটা আমাদের, এবং নিশ্চয়ই সরকার এবং তাদের নজরে আছে, কারণ এটা একটা মানে টাইম বোমের মতো একদম এক্সপ্লোডিং তো, এবং এতগুলো লোক তারা নির্যাতিত, তারা নিপীড়িত, এবং তাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার। তারা জানে না কখন ফিরে যাবে, কোথায় ফিরে যাবে, আদৌ ফিরে যেতে পারবে কিনা। তারপরে তাদের মধ্যে যারা ইউথ ফোর্স আছে, তারা তো কর্মহীন একটা মানুষ কিভাবে 24 ঘন্টা সে কাটাতে পারে দিনের পর দিন। তখনই তার মধ্যে এই ফ্রাস্ট্রেশন আসবে, ডিপ্রেশন আসবে, এবং যেগুলোকে তারা ইউজ করতে পারে। এবং আমাদের রিপোর্টার যখন আরাফাত সিদ্দিক ওখানে গিয়েছিল, উনি দেখেছেন যে তারা মোবাইলে যে ওয়াজ নিয়ে আমরা কথা বলছি, এই ধরনের ওয়াজ তারা মোবাইলে, তাদের সবার মোবাইলে রেকর্ড করা আছে। ওগুলো তারা এই যে অবসর সময় বসে বসে কি করবে? ইউসি, আমরা তো যদি তাদেরকে অন্য স্কুলিংয়ের ব্যবস্থা করতাম, হয়তো তাদের কোনো স্কুলিংই হয়নি অনেকের, আমরা স্কুলিংয়ের ব্যবস্থা করতাম, অল্টারনেট অপশনের ব্যবস্থা করতাম, সেগুলো তো আমরা করতে পারছি না। আমাদের প্রাথমিক এখন ইয়েই হয়ে গেছে সরকারের এবং আমাদের সবারই, যে যত দ্রুত সম্ভব তারা চলে যাক। এখন এগুলো তো হচ্ছে লং টার্মের ব্যাপার, যে তাকে স্কুল দিব আর তাকে হসপিটালে ইয়ে করব, হেলথ কেয়ার করব। আমরা এখন ইমার্জেন্সি মিট করছি। তো এই যে জিনিসটা, এটা একদম সত্যিকার অর্থেই এটা ছড়িয়ে যেতে পারে। এবং যেসব রোহিঙ্গা, ধরুন আপনার সৌদি আরবে তো ওদের একটা বেশ বড় সংগঠন আছে, পাকিস্তানেও আছে তারা, এবং তারা তো চাইবেই যে তাদের একটা ইয়ে করতে আর কি, এটার একটা রেট্রিবিউশন, এটার একটা প্রতিরোধ এবং প্রতিশোধ নেওয়ার জন্য। সেই জন্য আমি বলি যে শুধুমাত্র বাংলাদেশের স্বার্থের জন্য নয়, খোদ মায়ানমারের দীর্ঘমেয়াদী শান্তি এবং প্রগতি এবং উন্নয়নের জন্য এই সমস্যাটার শান্তিপূর্ণ, স্থায়ী, শান্তিপূর্ণ এবং মানবিক দিক দিয়ে গ্রহণযোগ্য একটা সমাধান, যেটা কোফি আনান রিপোর্টে পরিষ্কার বলা আছে, যে তাদেরকে নাগরিকত্ব দিয়ে, যে একটা নাগরিকের যতটুকু সুযোগ সুবিধা এবং অধিকার আছে সেটা দিয়ে যদি তারা তাদেরকে নিতে পারে, এটা মায়ানমারের জন্য অর্থনৈতিক দিক দিয়ে বলুন, আপনার দিস আর ভেরি হার্ড ওয়ার্কিং পিপল, ভীষণ কর্মঠ একটা জাতি। আমি যখন দেখি এই যে পানির উপর দিয়ে হেঁটে আসছে, এই হচ্ছে, মানে আমরা পারবো না, আমাদের ছেলেমেয়েরা এগুলো পারবে না, তারা সাংঘাতিক কর্মঠ একটা জাতি। এদেরকে যদি মায়ানমার কাজে লাগায়, মায়ানমারের নিজের অর্থনৈতিক উন্নয়নের জন্য এবং এই এলাকার উন্নয়নের জন্য তারা খুব একটা প্রোডাক্টিভ ফোর্স হতে। তারা তো কখনোই ভায়োলেন্সে যায়নি, তারা তো কখনো আনলাইক দোজ অন্যান্য যেসব জাতিগোষ্ঠী আছে, আপনার শান কারেন, তারা তো প্রচন্ডভাবে যুদ্ধ করছে, হ্যাঁ, তারা তো প্রচন্ডভাবে তারা, হ্যাঁ, তাদের, এবং আজকে না, এটা তো দ্বিতীয় মাসে 1948 সাল থেকেই তারা যুদ্ধ করছে। সেই তুলনায় এরা তো তারা তো মায়ানমারে থাকতে চায়,
অথচ তারা তাদেরকে বের করে দিচ্ছে। তারা তো ওখানে থাকতে চায়, নাগরিক হয়ে নাগরিক সুযোগ সুবিধা নিয়ে তারা থাকতে চায়, তারা বিচ্ছিন্নতাবাদী কখনোই চায় না, কখনো চায় না। তো এটা উচিত হবে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করা, কিন্তু তা না হলে এর স্পিল ওভার এফেক্ট বাংলাদেশের ভিতরে আসতে বাধ্য পারে, এবং সেটা তখন আবার মিয়ানমার, ভারত, চীন সবাই সবাই এই এফেক্ট হবে। জাহিদুল হাসান, এই রোহিঙ্গা ইস্যুতে আপনার একটু মতামত জানতে চাই। আর আপনি একটু যে উনি যেটা বলছিলেন যারা কারাগারে আছেন তাদের পুনর্বাসনের কথা, বা যারা ধরেন 7 বছর কারাদণ্ড হয়, সে কিন্তু অলরেডি 6 বছর কিন্তু জেলে আছে, ফলে ওইটা কিন্তু কাউন্ট হবে। ফলে দেখা গেলো যে 6-7 মাস 1 বছর পরে কিন্তু সে মুক্তি পেয়ে যাবে, আস্তে মুক্তি পেয়ে যাবে, আমরা কেউ টেরও পাবো না। এই যে ভয়ঙ্কর জঙ্গিরা 1-2 বছরের মধ্যে মুক্তি পেয়ে যাবে। আমি আজকে রিপোর্ট দেখলাম, তো 1 বছরে 250 জন মুক্তি পেয়েছে জামিন নিয়ে বা ফলে এটা মুক্তি পাওয়ার পরে কিন্তু এটা ওইভাবে রিপোর্ট হবে না। 700 জঙ্গি কারাগারে আছে। দেখেন এটা এই অভিজ্ঞতা বাংলাদেশের পুলিশের যে বা এর যে নেই তা না। বিভিন্ন দেশ তারা ভ্রমণ করে এসে জঙ্গিদের কিভাবে পুনর্বাসন করা হচ্ছে সেগুলো সেই জ্ঞান আমাদের সরকারের লোকজনের আছে, কিন্তু কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখছি না। যেমন যেই 250 জামিন পেল, তার সেই 250 কোথায়? দেখেন কিছু আবার ধরেন রিঅ্যারেস্টের একটা হচ্ছে, ম্যাক্সিমাম পালিয়েছে। এবং এটাও আপনার দেখেন, এটাও আমি আইনমন্ত্রীর কাছে শুনেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শুনেছি, অ্যাটর্নি জেনারেলকে শুনেছি 1-1.5 বছর ধরে, যে এদেরকে যেন বের না হতে পারে সেল করা বা আইন সংশোধন করা, আইনটাকে কঠোর করা। ইভেন প্রাইম মিনিস্টার পার্লামেন্টে বক্তৃতা দিয়েছেন বছর 2 আগে, একদম আমার যদ্দূর মনে পড়ে আপনার 2015-এর নভেম্বরেই, হ্যাঁ, যে আর একটু কঠোর হন তাদের জামিনের ব্যাপারে। কিন্তু আলটিমেটলি জামিন পাওয়া তার অধিকার, এটাও আপনার অস্বীকার করার উপায় নেই। তা আপনি ধরলেন একজনকে, হ্যাঁ, 5 বছর 7 বছর তো ফেলে রাখতে পারেন না, বিচারটা করবেন, তারপরে আপনার বিচারই যদি না করেন সে 5-7 বছর তো আপনার এমনি জেলে থাকতে পারে না। এই টোটাল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটার মধ্যে তো আমাদের এই গলতটা আছে, সেটা তো অস্বীকার করার উপায় নেই। তো এখন যেটা হচ্ছে আপনার, যারা ধরেন সাজাপ্রাপ্ত অথবা যারা হাজতি, এদেরকে উচিত ছিল এই একটা প্রজেক্ট নেওয়া, অন্তত পুনর্বাসনের যেই প্রজেক্টের আওতায় যারা ওখানে আছে তাদেরকে ওই ডিমোটিভেটেড করা, প্রজেক্ট নেওয়া। তারপর দেখেন এই যে ইন্দোনেশিয়াও যদি দেখেন, ওখানে ভিকটিমদের সঙ্গে তাদের ফ্যামিলিরও একটা যোগসূত্র করায় দেয়। ধরেন যে জঙ্গি এই বোমা মারলো, আপনার বা আমার ফ্যামিলির কেউ নিহত হলো, এখন আমার সঙ্গে আমার ওই ফ্যামিলির মেম্বারদের সঙ্গে যখন তার ফ্যামিলির মেম্বারের যোগাযোগ হয়, সে কিভাবে পঙ্গু হয়েছে সে বলে যে জঙ্গি বোমা হামলায় হয়েছে। ওই জঙ্গির ফ্যামিলি মেম্বার যখন জেলখানায় গিয়ে দেখা করে, তখন আবার বলে দেখো তোমাদের কারণে এই ঘটনা ঘটেছে। হ্যাঁ, এইটা একটা পয়েন্ট বললাম। আবার ধরেন আরেকটা গ্রুপ আছে যারা আপনার এই জঙ্গিগুলি যখন বেরোয় আসবে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেবে। আরেকটা গ্রুপ আছে তাদের ওই যে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবে, আরেকটা গ্রুপ তাদের মোটিভেট করবে, আরেকটা গ্রুপ আছে আপনার এই যে এই জঙ্গিদের মধ্যে যারা এই আবার সুপথে ফেরত আসতে চায় তাদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় আপনার এই কাউন্সেলিং করায়, যে দেখো আমি এই ভুল করেছি, আমি এই ভুল করেছি, তোমরা এই ভুলটা করো না। হ্যাঁ, আমি ভুল করে হ্যাঁ, মানে একজন জঙ্গি যদি বলে যে আমি এটা ভুল করছি এবং আমি এখন আমার জানা মতে, হ্যাঁ, এই আমাদের কারাগারে আছে 2 জন বড় মাপের জঙ্গি। প্রথম দিকে আইএস সমর্থিতদের যে এখানে সংগঠিত করার চেষ্টা করেছিল, হ্যাঁ, অ্যারেস্ট করার পরে শিক্ষিত ইঞ্জিনিয়ার মানুষ, উনি অফারও করেছেন যে আমি এখন জঙ্গি বিরোধী কর্মকাণ্ডে অংশ নিতে চাই। হ্যাঁ, কিন্তু সেটা তো মানে সেটা তো আমরা ক্যাচ করতে পারি না। যে আলজেরিয়ার এক ভদ্র মহিলা এসেছিলেন বাংলাদেশে, উনি আমার সঙ্গে মিট করেছিলেন, কথা হয়েছিল। ওনার ছেলে আপনার সিরিয়ায় গিয়ে মারা গিয়েছেন। হ্যাঁ, তো সেই ইউনিভার্সিটিগুলোতেও সেই ভদ্র মহিলা সব জায়গায় কিন্তু তার ওই ছেলের কি সম্পর্কে বলে বেড়াচ্ছেন। এটা কিন্তু এক ধরনের মোটিভেশন হচ্ছে। আমার এখানেও ধরেন সিরিয়া থেকে ফেরত এসেছে এমন জঙ্গি কিন্তু আমাদের জেলখানায় আছে, এই যে ডেস্করেক ইঞ্জিনিয়ারও জেলখানায় আছে। তাকে ডিমোটিভেট করে, তাকে দিয়ে তো পাল্টা মোটিভেশন করা তো চাচ্ছেন। আমি বললাম না কেউ যে চাচ্ছেন না তা না, চাচ্ছেন যে করবে, কিন্তু ওই যে উদ্যোগটা নেওয়ার মতো আমি আর দেখি না। আমাদের সরকারগুলো সবসময় হয় কি, সামনে যে সমস্যাটা পড়ে তাৎক্ষণিকভাবে সেই সমস্যাটাকে কিভাবে সমাধান করা যায় সেইটাই সুদূর প্রসারী চিন্তাটা করে না। এই চিন্তাটা করে না বলে এই যে ইন্দোনেশিয়ার কথা বললাম, দেখেন এই যে ইন্দোনেশিয়ার এক ভদ্র মহিলা ওখানকার এই 2005-এ যখন আপনার এই যে সারা দেশে বোমা হলো না, এক ভদ্র মহিলা আপনার এই যে আপনার ওই সিডনি জোন্স, উনি বিখ্যাত আপনার এই জঙ্গিবাদ নিয়ে কাজ করেন,
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের উনি এই অঞ্চলেরই। ওনার সঙ্গে যখন উনি আসছিলেন ঢাকায়, তখন আমার ইন্টারভিউ করেছিলেন যে তুমি কিভাবে এগুলো দেখছো। এই কথা প্রসঙ্গে নানান এক পর্যায়ে উনি বলছিলেন, হ্যাঁ দেখো ইন্দোনেশিয়াও তোমাদের এই সরকারের মতোই ছিল, স্বীকার করতো না, এত বড় সমস্যা না, দেখো ইন্দোনেশিয়ায় যে বালি বোম্বিং হয়ে গেছে না, আমার দেশেও যে এটা হবে না তার নিশ্চয়তা নাই, কারণ তোমাদের ওই সামাজিক উদ্যোগ বা রাজনৈতিক উদ্যোগ দেখা যাচ্ছে না। আর সরকার তো ডিনায়াল মুডে তখন ছিলই, সরকার তখন ডিনায়াল মুডে না, এক ধরনের প্যাট্রোনাইজই করেছে ওই সময়টায়, হ্যাঁ সরাসরি প্যাট্রোনাইজ করেছে বলা যায়। কিন্তু দেখেন এই 2005-এ উনি যে কথাটা বললেন, 2016-এ তো এই ঘটনা ঘটলো। হ্যাঁ হ্যাঁ হলিয়াটি এই জন্য বলছি যে 10 বছর আগে আমরা যেটা চিন্তা করি না এটা ঘটেছে না। আমি এই কারণে বলছি যে 10 বছর পরে কি ঘটবে, কারণ আমার এই রাষ্ট্রের ভিতরে কিন্তু ধর্মীয় মৌলবাদ বা উগ্রবাদ বাড়ছে, ক্রমশই বাড়ছে। আজকে একটা- সেকুলার শক্তি এখন মাইনরিটি হয়ে একটু গেছে, কোণঠাসা মেজরিটি হয়ে হয়ে যাচ্ছে ওইটা। তো যেই কারণে আমি বলি যে এই জায়গাটা তো রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, কারণ এই রাষ্ট্রের কাঠামোর ভিতরে আপনার ঢুকে পড়েছে এই মৌলবাদ, সাম্প্রদায়িকতা। গণতান্ত্রিক শক্তিগুলির ভিতরে মৌলবাদ ঢুকে পড়েছে, প্রতিষ্ঠানগুলোতে ঢুকে পড়েছে। এই জায়গাটা থেকে যদি আপনি সেকুলার এবং ডেমোক্রেটিক ফোর্সটাকে যদি শক্তিশালী করতে না পারেন এক হয়ে, তাহলে আপনি চিন্তা করেন 10, 15, 20 বছর পর আমার রাষ্ট্রের চেহারা আরো আরো খারাপ আজকে একটা ডন পত্রিকায়, পাকিস্তানের ডন পত্রিকায় কিন্তু খুব প্রোগ্রেসিভ, সেখানে পারভেজ হুদবই বলে একজন আছেন সায়েন্টিস্ট, উনি তো ওনার একটা আর্টিকেল লিখেছেন যে পাকিস্তানে কিন্তু এটা মানে বলছেন যে অনেক খারাপ খবরের মধ্যে একটা ভালো খবর, যে পাঞ্জাব গভর্নমেন্ট সব স্কুলের যে পাকিস্তান স্টাডিজ বলে যে অংশটা আছে সব রিভাইজ করছে। এই জিয়াউল হকের সময় যে পরিবর্তনগুলো আসছিল, দ্য ভিলেন্স বিকেম দ্য হিরোজ, এখন কিন্তু আবার সেই দেখানো হচ্ছে, ওই আগের যে দেখানো হচ্ছে মোহাম্মদ ঘুরি আক্রমণ করেছে, সুলতান মাহমুদ যে আপনার টেম্পল ইয়েগুলো হিন্দু ইয়ে লুট করেছে, আওরঙ্গজেব যে তার ভাইদেরকে মেরেছে, এগুলো কমপ্লিট ইতিহাস মানে চেঞ্জ করে ফেলছিল। এখন তারা এত বছর পরে কিন্তু আবার ওই পাকিস্তানের যারা শিক্ষা কমিশনের সারা বসে তারা এগুলো রিভাইজ করে একটা জিনিসটাকে মোর মডারেট যাতে নেক্সট জেনারেশন আর উল্টা কাজ। ইশফাক ভাই, একই রকমের প্রজেক্ট তুরস্ক পর্যন্ত নিয়েছে, জানেন তুরস্ক এই প্রজেক্ট নিয়েছে তার শিক্ষা ব্যবস্থা। আর আমরা মনে হচ্ছিল যে মৌলবাদীদের কাছে আমাদের শিক্ষা ব্যবস্থা জিম্মি করে দিচ্ছে। জিম্মি করে, থ্যাঙ্ক গড যে যথেষ্ট প্রোটেস্ট হওয়াতে এখন আবার একটু চেঞ্জ করা হচ্ছে, কিন্তু করলাম কেন? ওয়াই ডিড উই মানে আমরা তাদের কাছে জিম্মি হইলাম কেন, সারেন্ডার করলাম কেন, সেটাই আসলে এই আশাবাদ রাখার জায়গাটা হাল ছাড়লে হবে না। পিন্টু এবং ইশফাকুল চৌধুরী দুজনেই যেটা বললেন যে আসলে মূল যেটা হলো যে উৎসমুখটা বন্ধ করতে হবে এবং সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনা, যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চেতনা, সেই চেতনাটা সমাজে আরও বেশি করে ছড়িয়ে দিতে হবে। একদম শিশু পর্যায় থেকে মাদ্রাসায়, প্রাইমারি স্কুলে, ইংলিশ মিডিয়ামে কোথায় কি পড়ানো হচ্ছে, সঠিক ইতিহাস, ইসলামের সঠিক ব্যাখ্যাটা সহ এবং জঙ্গিবাদের খারাপ দিকটা তুলে ধরতে হবে। সেই জায়গাটা বন্ধ করতে না পারলে এই 89 জন 90 জন 100 200 মেরে আসলে সমস্যার সমাধান হবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।